যখনই একটা বিষয় বুঝতে পারছি না, যখনই একটা SMS আসে তখনই কিন্তু আমাদের লাইফটা ব্রেক হয়ে যাচ্ছে। SMS আসবে, একটা ব্রেক হবে, এটা কেমন কথা? গতকালকে দুইবার এসে দুইবার ব্রেক হয়েছিল, আজকেও একই রকমভাবে ব্রেক হলো। দেখি এটা কীভাবে সলভ করা যায়। মেসেজটা অফ করতে পারছি না, চেষ্টা করব। তো কম্প্রেশন জোনে বলেছি, কম্প্রেশন জোনে রড লাগে না, কিন্তু এটাও বলেছে মিনিমাম রড লাগবে। মিনিমাম রড লাগার পিছনে অনেক কারণ আছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণটা হচ্ছে যে টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ ইফেক্ট। এই দুটো কারণে, তাপমাত্রার কারণে যদি কনক্রিটটা ফেটে যাওয়ার চেষ্টা করে, এবং শীত প্রধান দেশে শীতের কারণে যদি মানে কম্প্রেশন সংকুচিত হওয়ার জন্য যে শ্রিঙ্কেজ, এই বাংলাটা আমরা দেখে নেব, হওয়ার জন্য চেষ্টা করলে তার বিপরীতে আমাদেরকে একটু রড দিতে হয়। সে কারণে মিনিমাম রড আমাকে দিতে হবে। তো আমরা এখন একটু দেখে নেই যে আমরা মেম্বার বলেছিলাম, কলামের কথা বলেছিলাম। কলাম নর্মালি সার্কুলার কলাম হয় এবং স্কোয়ার কলাম হতে পারে, রেক্ট্যাঙ্গেল কলাম হতে পারে, এল কলাম হতে পারে। যাক, এল কলামের দিকে গেলাম না, দুটো শেপে থাকি, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার আর হচ্ছে সার্কুলার কলাম। তার সেকশনটা কিন্তু গোল, সার্কুলার কলাম। স্কোয়ার কলাম, স্কোয়ার কলাম, এটাকে যদি আমরা এইভাবে কাটি, ক্রস সেকশন করি, তাহলে এটা এরকম স্কোয়ার কলাম। এই সাইডে যা সাইডে, অর্থাৎ যদি হয় এদিকে 12 ইঞ্চি, এদিকে 12 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 ইঞ্চি, 15 ইঞ্চি, 15 ইঞ্চি, 20 ইঞ্চি, 20 ইঞ্চি, স্কোয়ার কলাম। একটা হতে পারে রেক্ট্যাঙ্গেল কলাম। রেক্ট্যাঙ্গেল কলাম কীরকম? এটা একটা কলাম, এই কলামটা আমি যে ক্রস সেকশন দেখি আমরা, এরকম ক্রস সেকশন হবে। অর্থাৎ এটা যদি 12 ইঞ্চি হয়, এদিকে মনে হচ্ছে এটা ডবল, যাই হোক না কেন, এটা 18 ইঞ্চি হতে পারে, 20 ইঞ্চি হতে পারে, 3 ফিট হতে পারে, 4 ফিট, 5 ফিট, যা খুশি হতে পারে। এই ধরনের কলামটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গেল কলাম। এই কলামটা আমরা নর্মাল কলামও করতে পারি, আবার এটাকে কাল বলেছি যে এটা শেয়ার ওয়ালও করতে পারি। এরকম যদি হয় যে আমরা যে ক্রস সেকশনটা কি এরকম, ক্রস সেকশনটা যদি দেখি, এটা 12 ইঞ্চি, বাট এই জিনিসটা হলো আপনার 4 ফিট, 5 ফিট, মিনিমাম 3 টাইমস এর যা এখানে যা হবে এদিকে তার 3 গুণ হবে কমপক্ষে। যদি এটা হয় তাহলে আমরা শেয়ার ওয়াল বলতে পারি। ঠিক আছে, শেয়ার ওয়াল বলতে পারি। এটা কলামের কাজও করবে, সাথে সাথে কী করে, এটা ল্যাটারাল লোড নিতে পারে, প্রচুর পরিমাণ ল্যাটারাল লোড, মানে হরিজন্টাল লোড নিতে পারে। ল্যাটারাল লোড মানে কী বলেছি, এরকম লোড সে নিতে পারে। আবার এটা কিন্তু এরকম লোডটা কম নিতে পারে, কিন্তু এটা এইরকম লোডটা বেশি নিতে পারে। এই জন্য আমরা কলামের ক্ষেত্রে স্কোয়ার কলামের চেয়ে এরকম কলাম বেটার, এরকম কলাম বেটার। স্কোয়ার কলাম হলে কী হচ্ছে, দেখা যাচ্ছে দুদিকে সমান হওয়ার কারণে একদিকে জায়গা বেশি নেয়, একদিকে জায়গাটা বেশি নেয়, সেটা পার্কিংয়ের ক্ষেত্রে এটা অনেক সমস্যা হতে পারে। ঠিক আছে, সেই কারণে পার্কিংটা বিবেচনা যদি করি, উইন্ড লোড, আর্থকোয়েকের কথা বিবেচনা যদি করি, সেক্ষেত্রে এই ধরনের লোড অনেক বেটার, এই ধরনের কলামটা বেটার। একটা বিম কি বলেছি, দুটা কলামকে কানেক্ট করার জন্য যেটা হরিজন্টাল মেম্বার দিতে হয় সেটাকে বিম বলি আমরা, সেটাকে আমরা বিম বলি। যেমন আমরা বলতে পারি ন্যায়দাসা নিলয়, আমরা বলতে পারি পাশাপাশি দুটো এরকম কলাম আছে, এরকম দুটো কলাম আছে, কিন্তু এই দুটো কলামকে যখন আমরা এরকম, আমাদের এখানে ডিস্টেন্সটা কম দেখাচ্ছে,
এই যে সাদাটা আমরা দেখতে পাচ্ছি, সাদাটা কিন্তু বিম, এই দুটো কলামকে টেনে ধরে রাখছে। এটা আসলে বাস্তব ক্ষেত্রে এরকম হতে পারে, এরকম হতে রড দিয়ে একে অপরের মধ্যে, একে অপরের সাথে কি থাকবে, কানেক্ট থাকবে। বিম একটা একটা বিম হচ্ছে হরিজন্টাল মেম্বার। এই হরিজন্টাল মেম্বারটার উপর যখন লোড পড়ে তখন এর কিছু অংশ, কিছু জোন থাকে, একটা জোন, কিছু কিছু জোনে এরা পজিটিভ, মানে পজিটিভ মোমেন্ট বলতে চাচ্ছি আসলে, আর নেগেটিভ মোমেন্ট বলতে চাচ্ছি। তার আগে মোমেন্টটা আমরা পরে বলবো। কিছু কম্প্রেনশন জোন থাকে, কিছু টেনশন জোন থাকে। আমি এখন দেখাতে চাই টেনশন জোন আর কম্প্রেনশন জোন কোনটা। এটা আমার মেয়ের একটা খেলনা। আমরা এটা কলাম যদি বলি, যখন এটাকে আমরা হরিজন্টাল রাখবো এটা তখন বিম হয়ে যাবে, এটা তখন বিম হয়ে যাবে। এটা যখন খাড়া রাখবো তখন এটা কলাম হয়ে যাবে। এখন আমরা দেখি যে কি হয়। হ্যাঁ, আমরা যদি এই কলামটা এখান থেকে যদি আমরা এই ধরনের একটা ধরে নিচ্ছি, একটা উইন্ড আসতেছে, একটা বাতাস, ঘূর্ণিঝড় আসতেছে, তাহলে সে কী করবে, হরিজন্টালি এরকম করে ধাক্কা দেবে। কি আমরা বুঝতে পেরেছি? একটা উইন্ড আসতেছে, এবং উইন্ড ঝড় এরকম করে ধাক্কা দেবে। আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা দেখতে পাচ্ছি এম রতন মাহমুদ, থ্যাংক ইউ। তসলিম উদ্দিন সরকার, থ্যাংকস ফর ওয়াচিং। এটা যদি শেয়ার করা হয়, আমার মনে হয় অনেক স্টুডেন্ট যারা পড়ছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুক, বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ুক, আমি একটা কথা বলে রাখি যে আমি অনেক বিএসসি ইঞ্জিনিয়ার যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চাকরির জন্য এসেছিল, আমি অনেক ইন্টারভিউ নিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা ভালো স্টুডেন্ট, তাদের কথা আমি আসলে বলছি না, এটা নেগেটিভ নিয়ে তোমরা নিও না। এমন স্টুডেন্ট বের হচ্ছে যে আমি মনে করি যে তারা পাশ করার পর, যেটা হোক বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করুক না কেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তাদের নলেজ, তাদের জ্ঞানের পরিসীমাটা, আর আমাদের প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করছে এমন স্টুডেন্টের জ্ঞানের পরিসীমার মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। কারণ পার্থক্য যদি থাকতো আমরা নিশ্চয়ই আমরা মেধা বুঝতে পারতাম। তো আমি আসলে পাইনি, কারণ আমি যখন একই ধরনের প্রশ্ন করি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে যে প্রশ্নগুলো করি, বিএসসি ইঞ্জিনিয়ারদেরকেও আমি কিন্তু এখানে বুয়েটের কথা বলছি না, সেরকম ভাইয়েরা মন খারাপ করো না তোমরা। একই ধরনের প্রশ্ন করে আমি কিন্তু আসলে উত্তর পারি। যেমন কলাম সেকশন আঁকতে বলেছিলাম, বিশ্বাস করো কলাম সেকশন আঁকতে পারে নাই, এবং আমার স্টুডেন্টরা যেভাবে আঁকে তাদের মধ্যে একই, মানে জ্ঞানটা একই ধরনের তাদের নলেজ আর কি। সুতরাং তাদেরও এটা সহযোগিতা হতে পারে, তোমরা শেয়ার করো। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একটা গল্প বলি। আমার প্রতিষ্ঠানে একটা ইঞ্জিনিয়ার ছিল, বিএসসি ইঞ্জিনিয়ার ছিল। আমি তাকে তার খুব জবটার প্রয়োজন ছিল, আমি তাকে নিয়েছিলাম, আমারও প্রয়োজন ছিল। তবে বিএসসি মানে ইঞ্জিনিয়ারিং কাজের জন্য আসলে তেমন প্রয়োজন ছিল না, কিন্তু তার জবটা প্রয়োজন থাকার কারণে আমি তাকে নিয়েছিলাম, একটা মেয়েকে নিয়েছিলাম। চিন্তা করলাম যে আপাতত সে কাজগুলো শিখুক, অফিসিয়াল কাজগুলো শিখুক। একটা ইঞ্জিনিয়ার শুধু ডিজাইন করলে চলবে না, শুধু সাইট দেখলে তো চলবে না, তাই না? তার অফিসিয়াল ওয়ার্কটাও তার জানতে হবে, কীভাবে অ্যাকাউন্টসের হিসাব জমা দিতে হয়, কীভাবে অফিসের ডকুমেন্টেশনগুলো প্রিজার্ভ করতে হয়, কীভাবে সরাসরি বসের সাথে, অন্য এমপ্লয়ির সাথে ভালো অ্যাটিটিউড করতে হয়। আল মামুন ইজ ওয়াচিং। গোলাম ফারুক, বন্ধু ডাক্তার গোলাম ফারুক, থ্যাংক ইউ। সালাউদ্দিন রায়হান, অনেক ধন্যবাদ। আমার বুয়েটের ছোটো ভাই, একটু শেয়ার করো। আচ্ছা, তো তাকে আমি 2 মাস কাজ করার পরে আমাকে একদিন সে বলছে
যে স্যার আমি তো ইঞ্জিনিয়ারিং ভুলে যাচ্ছি। আমি বললাম হ্যাঁ, ভুলে যাওয়ারই তো কথা, তো ইঞ্জিনিয়ারিং কাজ করতে চান? তো জি স্যার, কাজ করতে চাই। ঠিক আছে, তার একটু আমি ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করলাম, ইন্টারভিউ একটু নেই, দেখি তার নলেজটা কীরকম। সে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়েছে, পাস করেছে। আমি তাকে বললাম যে 15 ফিট বাই 16 ফিট একটা প্যানেল ছাদ, 15 ফিট বাই 16 ফিট একটা ছাদ, এটা বিম সাপোর্টেড 2A স্ল্যাব। এই স্ল্যাবের থিকনেসটা কত হবে? সে মিলি সেকেন্ডের মধ্যে সে উত্তর দিল স্যার 5 থেকে 6 ইঞ্চি, 5 থেকে 6 ইঞ্চি। আমার প্রশ্ন শেষ, রেস্ট কাটতে না কাটতে উত্তর দিল 5 থেকে 6 ইঞ্চি। আমি বললাম যে কীভাবে আপনি এত তাড়াতাড়ি উত্তর দিলেন? তো উত্তর দিল স্যার, কেন স্যার, স্ল্যাব তো সাধারণত 5 থেকে 6 ইঞ্চিই হয়। তো আমি অবাক হলাম যে সব ছাদে কি 5 থেকে 6 ইঞ্চি? 5 থেকে 6 ইঞ্চি, 1 ইঞ্চি ডিফারেন্স একটা ছাদ, যেখানে 5 ইঞ্চি লাগবে সেখানে 6 ইঞ্চি দেবো, বা 6 ইঞ্চি লাগবে সেখানে 5 ইঞ্চি দেবো, বা 5.5 ইঞ্চি দেবো, এরকম একটা হিসাব আছে। এইভাবে আমাকে সে উত্তর দিল স্যার 5 থেকে 6 ইঞ্চি। এটা কোনো ইঞ্জিনিয়ারের উত্তর হয়নি। এভাবে যারা তোমরা চিন্তা করো যে 5 থেকে 6 ইঞ্চি ছাদ হবে, হ্যাঁ সাধারণত 5 থেকে 6 ইঞ্চি ছাদ হয়। যখন আমি ডাইমেনশন দিয়েছি তখন তার উত্তর দেওয়ার আগে চিন্তা করা উচিত ছিল, এখানে ফর্মুলা ইউজ করা উচিত ছিল, যে ডেফিনেটলি কোনটা হবে সেটা উত্তর দেওয়া উচিত ছিল। তাকে এইভাবে উচিত হয় নাই। তারপর আবার একটা প্রশ্ন করলাম যে আপনি আমাকে একটা ইন্ডিভিজুয়াল ফুটিংয়ে একটা ক্রস সেকশন এঁকে দেন। সে এঁকে দিল, বিভিন্ন অংশের নাম লিখলো, ডেপথ অফ ফাউন্ডেশন, তারপর হচ্ছে ইফেক্টিভ ডেপথ, তারপরে হচ্ছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, এরকম করে বিভিন্ন অংশের নাম টাম লিখলো। তাই আমি বললাম যে আপনি ডেপথ অফ, মানে এটা কী লিখেছেন, মানে একটা এ দেখে কী লিখেছেন? তো কেন স্যার, ডেপথ বানান কি? ডেপথের বানান সে বললো DEEP। ডেপথ যেটা আমরা বলি যে ফাউন্ডেশনের গভীরতা কত, ডেপথ অফ ফাউন্ডেশন, সেই ডেপথ বানান হচ্ছে DEEP। আমি তাকে ছোটো করছি না, আমি বলতে চাই, আমি যদি সে আমার সাথে ফেসবুকে থাকে, আমি তাকে, সে বুঝে নেবে সে কে, আমি তাকে সতর্ক করাতে চাই, এবং সেই সাথে আমার অন্য ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছো তাদেরকেও সতর্ক করাতে চাই। তোমরা যা লিখবা, তোমরা যা পড়বা, সেই পড়ার সাথে তোমরা লিখবা, পড়ার সাথে খাতায় লিখবা, তাহলে দেখবা এই ভুলগুলো হবে না। এই ভুলগুলো যদি কোনো ইন্টারভিউ বোর্ডে তোমাকে যদি এভাবে প্রশ্ন করে, আর তুমি যদি ডেপথকে ডিপ বলো, DEEP ডিপ বলো, তাহলে তোমার চাকরিটা কেন হবে তুমি নিজেকে প্রশ্ন করে দেখো। আর এইভাবে যদি উত্তর দাও ইন্টারভিউ বোর্ডে, তাহলে তোমার চাকরিটা কেন হবে, কেন তোমাকে চাকরি দেবে? সুতরাং যা পড়বা, লিখবা, ড্রয়িংটা আঁকবা, একে ডিটেল করার চেষ্টা করবা, ডিটেল করার চেষ্টা করবে, তাহলে তোমরা আশা করি সব জায়গায় ভালো ফলাফলই তোমরা পাবা। তো আমরা যেটা আসছিলাম সেটা হচ্ছে যে এটা যদি কলাম হয়, আমি একটা লেটার নোট দিচ্ছি। লেটার নোট দিলে কৌশিক আহমেদ হৃদয়, ফারুক হাসান অপূর্ব, এখানে তোমার খেয়াল করবা যে এখানে একটা কলামটা কিন্তু বেঁকে যাচ্ছে না, কলামটা কিন্তু বেঁকে যাচ্ছে, বেঁকে কোনো একটা জায়গায় কিন্তু সে দূর একটা, এটা যদি এরকম সফট না হতো, এই লোড আসার কারণে কোনো একটা জায়গায় কিন্তু ভেঙে যেত। একটা জায়গায় মনে হচ্ছে কি, মনে হচ্ছে এই জায়গা না, মনে হচ্ছে এই একটা জায়গা, এই জায়গাটা মনে হচ্ছে যে ভেঙে যাচ্ছে। মানে হচ্ছে যে ওই জায়গার যদি আমরা স্ট্যাটাসটা দেখতে চাই, ওই জায়গায় স্ট্যাটাসটা যদি দেখতে চাই এরকম, তার মানে এই কাপড়টা কিন্তু এতটাই টান হয়ে গেছে যে মনে হচ্ছে দুদিক থেকে কেউ টানছে। খেয়াল করো, মনে হচ্ছে দুদিক থেকে একটা কাপড়কে টানলে কাপড়ের মধ্যে যে টেনশনটা কাজ করে, এইটা জায়গা কিন্তু সেরকম দেখা যাচ্ছে। কিন্তু এই জায়গা থেকে একটু উপরের দিকে যাই আমরা, সে টেনশনটার পরিমাণ কিন্তু, সে টানের পরিমাণটা কিন্তু কম। তার মানে এই অংশটা এখন টেনশনে আছে। অপরপক্ষে তার বিপরীত পাশে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গায় আমার এসে কাপড়গুলো সব একটার সাথে একটা লেগে যাওয়ার চেষ্টা করতেছে। তারপরে
ফাইবারগুলো লেগে যাচ্ছে, তার মানে এই জায়গাটা আছে কম্প্রেশন জোনে, কম্প্রেশনে আছে এই অংশটা, এটা কম্প্রেশন জোন, এটাকে বলবো আমরা টেনশন জোন। তো আবার চিন্তা যদি করি, এখান থেকে যদি আমরা যদি ল্যাটারাল লোড না, আমি চিন্তা করি আমার উপর থেকে একটা লোড চাপাবো আমি, তাহলে কি, আমি এটাকে ছোট করে দেখাই, তাহলে কি হয়, এটা কিন্তু হাইটে ছোট হয়ে যাচ্ছে, এটা যদি এখন এটা কিন্তু হাইটে লোড করতেছে, এটা হাইটে কিন্তু ছোট হওয়ার চেষ্টা করতেছে, এই যে, তার মানে হচ্ছে এই জায়গাটা চাপ পড়ছে, এই জায়গায় একটা চাপ পড়ছে, তার মানে এই মেম্বারটা, এই জন্য কলামটাকে বলা হয় কম্প্রেশন মেম্বার, এই চাপ নিতে পারে। তবে এই চাপটা কে নেয়, এটা যদি কলাম হয়, এই কলামের মধ্যে কিন্তু দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে রড আর একটা হচ্ছে কনক্রিট, একটা রড আর একটা কনক্রিট। এখানে এই যে চাপটা আমি দিচ্ছি, এই চাপটা নিচ্ছে কে, রড কিন্তু না, এই চাপটা নিচ্ছে কনক্রিট নিচ্ছে। একটা মেম্বারের কম্প্রেশন মেম্বার যদি হয়, তাহলে কম্প্রেশনটা কে নেয়, কম্প্রেশন নেবে কিন্তু কনক্রিট, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এটা যে শুধুমাত্র কম্প্রেশন মেম্বার এমন কিন্তু না, আমরা যখন এখানে ল্যাটারাল লোডটা আসবে, তখন কিন্তু এর এই সাইডটা, যে সাইড থেকে ল্যাটারাল লোডটা আসছে, সেই সাইড টোটাল কিন্তু টেনশন জোন, টোটালটাই টেনশন জোন। মোহাম্মদ হাসান চৌধুরী, থ্যাংক ইউ। আর উল্টা পাশটা কী হবে, এই জায়গাটা কিন্তু ছেড়ে দেয়, আসে এই জায়গাটা আসলে ছেড়ে দেয়, এই যে এই পাশটা কম্প্রেশন জোন। তো এটা আসলে সাপোর্টের উপর ডিপেন্ড করবে। অনেক সময় বিমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই জায়গায় টেনশন কাজ করে, এক জায়গায় কম্প্রেশন কাজ করে, আবার দুই জায়গায় কম্প্রেশন কাজ করে, এক জায়গায় টেনশন কাজ করে। বন্ধু হাসান চৌধুরী, এসপি বন্ধু, তুমি কেমন আছো? আমি জানি তুমি চিটাগাঙে আছো, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো। তো এই আমরা ইঞ্জিনিয়ার যদি টেনশন আর কম্প্রেশন জোন এটা যদি আমরা বের করতে পারি, আমি শিওর সে একজন ভালো ইঞ্জিনিয়ার। এবং আমি এটাও শিওর যে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, অনেক ইঞ্জিনিয়ার যারা গায়ের জোরে অনেক বড় বড় কাজ করতেছে, এলাকায় ডিজাইন করে দিচ্ছে, তার টেনশন জোন কম্প্রেশন ভালোভাবে বোঝে না বোঝার কারণে তারা কী করতেছে, সম্রাট বাবু তার কী করতেছে, যেখানে রডের প্রয়োজন নাই সেখানে রড দিচ্ছে, গাদা গাদা রড দিচ্ছে, আর যেখানে রডের প্রয়োজন আছে সেখানে রড দিচ্ছে, বাট তুলনার চেয়ে কম দিচ্ছে। ফলে কী হচ্ছে, আমাদের মেম্বারটা দুর্বল হয়ে যাচ্ছে। মেম্বার দুর্বল হওয়া মানে, আমার একটা পা যদি দুর্বল হয়, আমি ভালোভাবে হাঁটতে পারবো, হাঁটতে পারবো, কিন্তু স্বাভাবিকভাবে হাঁটতে পারবো না। একটা মেম্বার দুর্বল হওয়া মানে পুরো স্ট্রাকচারটা দুর্বল হয়ে যাওয়া। শাহজাহান সিরাজ ওয়াচিং, থ্যাংক ইউ। এই কারণে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই একটা ইঞ্জিনিয়ারকে, তোমরা যারা পড়াশোনা করছো, টেনশন কোথায় কাজ করে আর হচ্ছে কম্প্রেশন কোথায় কাজ করে, এই দুটা জিনিস যাতে তোমরা বুঝতে পারো। এটা কীভাবে আসবে, এটা আসবে হচ্ছে যে লোড আসছে কোন দিক থেকে সেটার উপর ডিপেন্ড করবে, লোড আসছে কোন দিক থেকে সেটার উপর ডিপেন্ড করবে, এবং যে মেম্বারটা আছে সেই মেম্বারটার সাপোর্টটা কোথায় কোথায় সাপোর্ট আছে, কি ধরনের সাপোর্ট আছে, এই সাপোর্টের ধরনের উপর ডিপেন্ড করবে কোথায় টেনশন কাজ করবে, কোথায় কম্প্রেশন কাজ করবে। এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় ছিল যে সাপোর্ট, গতকাল মেম্বার, আজকে হলো সাপোর্ট। সাপোর্টের উপর ডিপেন্ড করেই কোথায় কম্প্রেশন হয়, কোথায় টেনশন হয়। তো তহিদুল ইসলাম, আমার ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট, সে এখন ডুয়েটে পড়ছে। কেমন আছো তুমি? তুমি আর কোথায় আছো? ঢাকায় আছো নাকি তুমি বাড়িতে গেছো? যাই যেখানে থাকো, ভালো থাকো। আমি পাশ করেছি, বেসিক নিয়ে পাশ করেছি 2001-এ পাশ করেছি। আমি বুয়েটে 94 ব্যাচ ছিলাম। আমাদের 2000 ডিসেম্বরে আমাদের রেজাল্ট হয়। তারপর থেকে দীর্ঘ সময় আমি কিন্তু সরাসরি কনস্ট্রাকশনের সঙ্গে জড়িত ছিলাম, সরাসরি ডিজাইনের সঙ্গে জড়িত ছিলাম। ডিজাইন ম্যানুয়ালিও করতাম,
পাশাপাশি তারপরে যখন সফটওয়্যার শিখলাম, স্ট্যাট প্রো শিখেছি আমি। স্ট্যাট প্রো শিখেছি, স্ট্যাট প্রো ট্রেনিং সেন্টার ছিল আমার। 2004 সাল থেকে আমি স্ট্যাট প্রো আমি বাংলাদেশে আমি ফিল করি যে প্রথম যে ইত্তেফাকে বিজ্ঞাপন দিতাম আমি যে স্ট্যাট প্রো শেখানো হয়। 2004 সাল থেকে 2008 সাল পর্যন্ত আমি সফলভাবে অনেক সিনিয়র ইঞ্জিনিয়ারকেও আমি স্ট্যাট প্রো শিখিয়েছি। কিন্তু তারপরে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার কারণে সময় দেওয়া হয়নি। কারণ ট্রেনিংটা এমন যে আমি যা পড়াতে চাই, আমি যেভাবে পড়াতে চাই, সেটা যদি আমি আমার কোনো স্টুডেন্ট দিয়ে পড়াতে চাই, আসলে আমার সেই স্যাটিসফ্যাকশনটা আসেনি বা আসতো না, যে কারণে আমি আস্তে আস্তে এটা ছেড়ে দিয়েছি। তারপরে 2010 পর্যন্ত আমি স্ট্যাট প্রো ট্রেনিং করিয়েছিলাম, ইট্যাপস ট্রেনিং করিয়েছিলাম। তবে ইট্যাপস আমার অতটা দখলে নাই, কিন্তু ক্লাস করানোর মতো, প্রিলিমিনারি শেখানোর মতো আমার সেই নলেজটা আছে। আমি একটু সময় দিলে আবার সেটাও পাবো। তবে স্ট্যাট প্রো আমি মনে করি ওই মুহূর্তে আমি চোখ বন্ধ করে আমি বলে দিতে পারতাম কোন মেনুতে কী কী সাবমেনু আছে, কোন সাবমেনুর কী কাজ আমি বলে দিতে পারতাম। এখন সেই এক্সপার্টাইজটা নাই, এখন অতটা মেমোরিতে নাই, তবে আমি শেখাতে পারব। তো আমি জানি যে 2016 প্রবিধানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিলেবাসের মধ্যে স্ট্যাট প্রো সাবজেক্টটা আছে। স্ট্যাট প্রো একটা সফটওয়্যার প্রোগ্রামিং সফটওয়্যার আছে, যেটা দিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিজাইন করানোর জন্য তোমাদের একটা সিলেবাসে স্ট্যাট প্রোটা আছে, এটা আমি জানি, দেখেছি। সম্ভবত আমার প্রতিষ্ঠানে আসাদুজ্জামান জেমি, সে বুয়েট থেকে পাশ করা, আমাদের জুনিয়র, সে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তার দ্বারা এই ক্লাসটা আমার প্রতিষ্ঠানে নেওয়া হয়ে থাকে। আমি যেহেতু সময় পাই না, আমি নেই না। আমি চেয়েছিলাম যে ভালো একজন শিক্ষক তোমাদের ক্লাস নেই, এই জন্য তার দ্বারা ক্লাসটা নেওয়াই। আমি ইচ্ছা করলে আমি এই লাইভ ক্লাসও আমি স্ট্যাট প্রো তোমাদেরকে শেখাতে পারবো, স্ট্যাট প্রো। তবে আমি আরেকটা কথা বলে রাখি যে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছো তাদের কিন্তু অটোক্যাডটা জানা খুবই জরুরি। এখন বর্তমানে অটোক্যাডের জন্য অটোক্যাড এক্সপার্ট আমার কাছ থেকে অনেকে চায় যে অটোক্যাড ভালো জানা কোনো ইঞ্জিনিয়ার আছে কিনা, আমি ভালো দিতে পারি না। তারপরে সার্ভেয়ারের খুবই ডিমান্ড, সার্ভেয়ার, জমি, রাস্তা, তারপর ব্রিজ, বিভিন্ন ধরনের প্রকল্প হচ্ছে, প্রচুর পরিমাণ কনস্ট্রাকশন হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, সেগুলোর জন্য কিন্তু প্রচুর সার্ভের কাজ হয়। আবার আমার প্রতিষ্ঠানটা সার্ভের কাজও করে থাকি আমরা। সার্ভেটা টোটালাইজেশন দিয়ে করে থাকি, টোটালাইজেশন আমি ইম্পোর্টও করি, সেল করি। তো আমার প্রতিষ্ঠানটা সার্ভেইংয়ের কাজও করে। তোমরা যারা সিভিলে পড়াশোনা করছো, তোমরা যদি চিন্তা করো, তোমরা এখন থেকে যদি যারা সিনিয়র হয়ে যাচ্ছ, তোমরা যদি সার্ভেইংটা শিখে ফেলতে পারো, টোটালাইজেশনের ব্যবহারটা, আমার প্রতিষ্ঠানে বেশ কয়েকটা টোটালাইজেশন আছে, থিওরোলাইট আছে, লেভেলিং মেশিন আছে, সাথে সাথে অনেক ধরনের কনস্ট্রাকশন ইকুইপমেন্ট আছে, যেগুলো দিয়ে তোমরা অনেক অ্যাকুরেসি দিয়ে তোমরা কিন্তু কনস্ট্রাকশন করতে পারবা, যেটা বাস্তবে কিন্তু সব ধরনের ইকুইপমেন্টগুলো কিন্তু বাস্তবে অনেক প্রকল্পও নাই। আমি এনেছি, আমি চায়নাতে গিয়ে আমার প্রোডাক্টগুলো ভালো লেগেছে, চিন্তা করেছিলাম যে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের আমার স্টুডেন্টদেরকে আমি এগুলো দেখাবো, যে তারা পরবর্তীতে এটার ব্যবহার যদি জানে, তারা পরবর্তীতে যেখানে চাকরি করুক না কেন সেখানে এই প্রোডাক্টগুলো চাবে, যে এই প্রোডাক্ট দিয়ে যদি এই কাজটা করি আমরা এই যন্ত্র দিয়ে, তাহলে এটা আরও অ্যাকুরেসি হবে কাজটা। তখন সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাকে সে ভাববে যে না, ইঞ্জিনিয়ারটা ভালো, তার অনেক নলেজ আছে, অ্যাকুরেট কাজ করতে গেলে এটা দেওয়া যেতে পারে। এই জন্য আছে আমার শিক্ষা প্রতিষ্ঠানে যারা সিভিলের শিক্ষক আছেন, যে আসিফ স্যার আছেন, সে রুয়েট থেকে পাশ করা, শাহিন আছে, 3 জন আছে, তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদের যে সিলেবাসের বাইরেও যে যন্ত্রপাতিগুলো আছে, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যন্ত্রপাতিগুলো আছে, যেমন রোটারের লেজার মেশিন আছে আমার, অটো লেভেল আছে আমার, তারপরে আছে হলো
লেজার লেভেল আছে, তারপর হচ্ছে যে ডিজিটাল হুইল আছে, এই ধরনের অনেক কিছু আছে। টোটাল স্টুডেন্ট তো একাডেমিক কোর্সের মধ্যেই পড়ে আছে। আপনারা এইগুলোকে খুব ভালোভাবে শেখাবেন, দেখাবেন। আর টোটাল স্টুডেন্ট তো অবশ্যই, যাতে করে একটা স্টুডেন্ট পাস করার পর সে চিন্তা করে না আমি চাকরি করবো না, বা বাকি দিন চাকরি করে সার্ভেয়ার হয়ে সে যাতে নিজেই একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারে। তো আজকে আমি সাপোর্ট নিয়ে আলোচনা করব। একটা কথা বলে রাখি যে আমি এরকম যদি ক্লাস নিতে চাই, আসলে ফেসবুকের ক্লাসটা ওরকম করে হয় না। যে বাস্তবে যেমন গুগল ক্লাস নামে একটা সফটওয়্যার আছে, তারপরে মিটিং ক্লাসের জন্য জুম নামে একটা সফটওয়্যার আছে। তো এটার মাধ্যমে যদি আমরা আমরা যারা ক্লাস করতে চাও, এটাকে সরাসরি কিন্তু আমরা বিভিন্ন টিচারের মাধ্যমে ছাত্রদেরকে অ্যাড করে, ক্লাস ভিত্তিক অ্যাড করে কিন্তু আমরা ক্লাস নিতে পারি। এই ফেসবুকটা আসলে এই সময়ে কী করছি আমরা, জাস্ট আমি মনে করি যে আমি কিছু জানি, সেই জানাটা এই সময় আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা বসে আছো, শেয়ার করছি, কিন্তু আমি তোমাদের ড্রয়িং দেখাতে পারছি না। যে আমি যে বলছি সাপোর্ট কলাম, আমি যে এঁকে দেখাবো সেরকম কিন্তু আমার কাছে কোনো সরঞ্জাম নাই। ঠিক আছে, আচ্ছা এবার আমি বলি, আমি যখন এটা কলাম বলছিলাম তখন যে দিক থেকে লোড আসবে সেই দিকটাও টেনশন, তার উল্টো পাশে হচ্ছে কম্প্রেশন। আবার যদি বলি এটা বিমে কি হয়, বিমে কিন্তু লোড এভাবেই পড়ে। লোড এইভাবে যখন পড়ে তখন এই বিমটা কী হয়, এটা বেঁকে যাওয়ার চেষ্টা করে। তার মানে লোড কিন্তু উপর থেকে পড়ছে, টেনশন এবার কোথায়, এবার টেনশন কিন্তু নিচে বাঁকা হয়ে গেছে, টেনশনটা কিন্তু নিচে। তার মানে লোড যে দিক দিয়ে আসে তার অপোজিট দিকে কী হয়, টেনশন হয় নর্মালি। তারপরে ডিপেন্ড করে হচ্ছে সাপোর্টের উপরে, কোন জায়গায় সাপোর্ট আছে, সাপোর্টটা কী ধরনের সেটা আমরা পরে বলবো। তার মানে দেখা যাচ্ছে ডিফ্লেকশন হলো লোডের কারণে এই বিমটা ডিফ্লেকশন আমি দেখাচ্ছি, বা লোডের কারণে বিমটা ডিফ্লেকশন হতে চাবে। কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারের কাজটা হলো এই যাতে ডিফ্লেকশন না হতে পারে, সেই জন্য যা করা দরকার সেই জন্যই কিন্তু আমরা ডিজাইন করি। যত লোড আসুক না কেন ও কিন্তু একটু ডিফ্লেকশন হবে না, বা একটা লিমিটের মধ্যে ডিফ্লেকশন হবে, যেটা অ্যালাউয়েবল মানে বোঝাচ্ছি যেটা এটা হলে কোনো এই পরিমাণ ডিফ্লেকশন হলে স্ট্রাকচারের কোনো ক্ষতি হবে না। এটা ফর্মুলা আছে, এটা লিমিটেশন আছে, আমরা ওটুকু পড়ে যাচ্ছি। তার মানে এই লোডের কারণে এটা একটু হতে চাবে, আমি হতে দেবো না, আমি এরকম করে আমাকে রাখতে হবে। এটাই আমাদের কাজ, ইঞ্জিনিয়ারদের কাজ। আমি এবার সাপোর্ট নিয়ে একটু আলোচনা করব। সাপোর্ট মানে কি? আমি যদি বলি সাপোর্ট মানে হচ্ছে এরকম, আমি স্ট্রাকচারের কথা বাদ দিই। আমি যদি বলি যে সাপোর্টটা আমার পরিবার, আমরা অনেক সময় বলি না, যেমন আমি বিশেষ করে আমি আমার স্টুডেন্টদের কাছে শুনতে পাই, স্যার আমাকে পড়াশোনা করানোর মতো কেউ সাপোর্ট দেয় না, স্যার আমার পড়াশোনা যে করবো স্যার, করতে গেলে যে ধরনের সরঞ্জাম লাগে বা টাকা লাগে আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। শুনি তো সাপোর্ট অর্থটা কি? সাপোর্ট দেওয়ার অর্থ হচ্ছে যে একজনকে সহযোগিতা করবে, সে যাতে পড়ে না যায়। আমরা যে একটু অন্যভাবে বলি, একটা মানুষ পড়ে যেতে চাচ্ছে বা একটা জিনিস পড়ে যেতে চাচ্ছে, সে যাতে পড়ে না যায়। তার মানে সে পড়াশোনা করতে চাচ্ছে, সে পড়াশোনা করতে করে সে যাতে পড়াশোনা থেকে বিচ্যুত না ঘটে, তাহলে তাকে সাপোর্ট, মানে তার যদি অর্থনৈতিক কারণে যদি সে পড়াশোনা থেকে বাদ দিতে চায়, তাহলে কিছু টাকা দাও তাকে, সে যেই হোক, বাবা দিক, মা দিক, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, যাই দিক না কেন, এটা একটা টাকা দিয়ে তাকে সাহায্য, এটা একটা সাপোর্ট বলে। কারণ সে পড়া থেকে পড়ে যেতে যাচ্ছিল, এই জন্য কী কারণ, টাকার কারণে, তার টাকা দিয়ে তাকে আমি সাপোর্ট দিলাম। অথবা সে বই কিনতে পারছে না, তাকে একটা বই দিয়ে আমি তাকে সাপোর্ট দিলাম। সে বই না পড়ার কারণে সে পড়তে পারছে না, তাকে বই দিলাম, এর বইতে তাকে সাপোর্ট দেওয়া হলো। তার মানে কোনো কিছু বিচ্যুতি হতে গেলে পড়ে যাচ্ছে, তাকে আমি পড়তে দেবো না। সে না পড়তে দেওয়ার জন্য কী করতে হবে, আমাকে তার বিপরীত দিকে একটা কাজ করতে হবে, বিপরীত দিকে। অর্থাৎ একজন পড়তে চাচ্ছে, আমি তাকে পড়তে দেবো না,
একটা ছেলে পড়া থেকে না পড়ে সে বাইরে ফিরে যেতে চাচ্ছে, আমি তাকে বাড়িতে ফিরে যেতে দেবো না, আমি তাকে এমন কিছু করব ও যাতে কলেজমুখী হয়। বিপরীতমুখী একটা কাজ, বিপরীতমুখী কাজ তাকেই সাপোর্ট বলে। এটা আমি আমার মতো করে বললাম। বিপরীতমুখী কাজ, নেগেটিভ কাজেরও আবার একটা সাপোর্ট আছে। যাই হোক, বিপরীত, যেমন আমি যদি বলি যে আমার এবার আসি স্ট্রাকচারের ভাষায় আসি, যে এটা একটা মেম্বার, আমি যদি একে আমার এই হাত দিয়ে আটকে রাখছি, একে আমি যদি কোনোভাবে যদি আটকে না রাখি সে কিন্তু পড়ে যাবে, তাই না? এই পড়ে যাবে। কিন্তু আমি পড়ে যেতে চাইলেও আমার নিচে কিন্তু হাত আছে একটা, ও কতটুকু পড়তে পারবে এইটুকু, তার মানে এখানে 4 ইঞ্চি, তো 4 ইঞ্চি পরে কিন্তু সে পড়তে পারবে না, কারণ 4 ইঞ্চি পরে একটা সাপোর্ট আছে। কি সাপোর্ট? কারণ ও পড়তে চাবে, এখানে এমন একটা কিছু আছে তাকে বাধা দেবে, উল্টো দিকে বাধা দেবে। পড়তে চাচ্ছে, এই হাতটা এসে তাকে উল্টো দিকে বাধা দিচ্ছে, এই হাতটা এখানে সাপোর্ট। আবার আমরা চিন্তা করতে পারি, এটাকে এইভাবে যদি চিন্তা করি যে এটা এরকম ঘুরে পড়ে যেতে চাচ্ছে, এটা এরকম করে ঘুরে ঘুরে, কিন্তু পড়বে না কিন্তু, কেন? আমার এই 2 আঙ্গুল দিয়ে তাকে আমি সাপোর্ট দিয়ে রাখছি, আটকে রাখছি। এই যে কিন্তু ঘুরছে তো, তাই না? ঘুরছে তো, কিন্তু আমি যদি না, একে আমি ঘুরে দেবো না, এটাও একটা সাপোর্ট। কীরকম? সে এদিক ঘুরতেছে, আমি তখন কী করলাম, আমি এরকম করে একটা কিছু ঠেকা দিয়ে রাখলাম, তাহলে কী হলো? এটা একটা সাপোর্ট দিলাম। সে এইদিকে পড়তে চাচ্ছিল, আমি তাকে পড়তে দিলাম না, আমি দিলাম না সাপোর্ট। এই কারণে এই ক্ষেত্রে আমার কী করছে, এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, এ কিন্তু পড়তো না কিন্তু, তাই না? কারণ 2টা হাত দিয়ে কিন্তু সাপোর্ট, আঙ্গুল দিয়ে সাপোর্ট আছে, তাহলে কেন আমি এখানে আবার সাপোর্ট দিলাম? তাহলে এখানে আমি কেন সাপোর্ট দিলাম? কী প্রয়োজন? সে মাটিতে পড়তো না। তাহলে এখানে যে এই আঙ্গুল দুটোর কিন্তু একটা কাজ আছে, সাপোর্ট দেওয়ার কাজ আছে। আবার এখানে ঘুরতে চাচ্ছিল, কিন্তু ঘুরতে দিলাম না, এটা একটা কাজ আছে। তার মানে এই সাপোর্টটা একটা কাজ, এক ধরনের কাজ করছে, আর এই সাপোর্টটা আর এক ধরনের কাজ করছে। আর এই যে এটা এরকম পুড়ে যেতে চাচ্ছে, এটা বলে ঘূর্ণন, ঘুরতে চাচ্ছে। আর ঘুরতে চাচ্ছেই বা কেন? আমি যদি এই হাতটাকে একটু জোরে করে ধরতাম, এই যে এখন জোরে করে চাপ দিয়ে আছে, তাহলে কি এখন পড়তেছে? এখন কিন্তু আর পড়ছে না। তার মানে এখনকার যে সাপোর্টটা, এই অবস্থায় যে সাপোর্ট যা এক ধরনের সাপোর্ট, আর এটা এই ধরনের অবস্থা, আমি যেভাবে একটা এক্সট্রা প্রেশার দিয়ে আমি তাকে বা সাপোর্ট দিয়ে রাখছি, এটা তো আসি, কিন্তু এর সাথে আর একটা এক্সট্রা একটা ফোর্স দিয়ে রাখছি, সেটি আর একটা সাপোর্ট, যেটির কারণে সে কিন্তু তার ঘূর্ণন প্রবণতাটা নষ্ট করে দিচ্ছে। আর সে কিন্তু পড়তে চাচ্ছে, কিন্তু আমি এখানে এমনভাবে একটা ফোর্স প্রয়োগ করে দিয়েছি, সাপোর্ট দিয়েছি, সে কিন্তু তার ঘূর্ণন প্রবণতা আছে, নাই কিন্তু তা না, আছে, তার বিপরীত দিকে সে আমার ফোর্সটাকে আমি দিয়ে রাখছি, যে কারণে সে কিন্তু আর ঘুরছে না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এখানে 2 ধরনের সাপোর্ট আমরা দিয়েছিলাম, তাই না? 2 ধরনের সাপোর্ট আমরা দিয়েছিলাম। আমরা সাপোর্ট, কয়েক ধরনের সাপোর্ট আছে। একটা বলবো আমরা রোলার সাপোর্ট। রোল করে, রোল মানে ঘোরে, এরকম করে ঘুরবে, রোলার সাপোর্ট। 2 নম্বর হচ্ছে হিঞ্জ সাপোর্ট, HING, হিঞ্জ সাপোর্ট। 3 নম্বর হচ্ছে ফিক্সড সাপোর্ট। কয়েকজন 3 ধরনের পেলাম। আরেকটা ধরন আছে, সেটাকে আমরা পিন সাপোর্টও বলে থাকি। একটা পিন সাপোর্ট আছে, পিন সাপোর্ট, রোলার সাপোর্ট। অনেক সময় পিন আর রোলার একই রকম, এই জন্য আমরা পিনটাকে বাদ দিই। রোলার সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট, আর হচ্ছে ফিক্সড সাপোর্ট। এই 3 ধরনের সাপোর্ট নিয়েই কিন্তু আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং যত পড়াশোনা, যত উপরের লেভেলে যায় না কেন,
আমরা এমএসসি করি, পিএইচডি করি, এমফিল করি, যাই করি না কেন 3 জনের সাপোর্ট নিয়ে পড়াশোনা। এখন হচ্ছে আমরা কীভাবে বুঝবো এটার রোলার সাপোর্ট, কীভাবে বুঝবো এটা হিঞ্জ সাপোর্ট, কীভাবে বুঝবো আমরা এটা ফিক্সড সাপোর্ট, এটা হচ্ছে আসল জিনিস। এবার 3 ধরনের সাপোর্টের ক্যারেক্টার 3 রকম, 3 ধরনের ক্যারেক্টার। তো এটা তো আমি এখানে একটা রোলার দিলাম, এটা রোলার সাপোর্ট, ঠিক এর উপরে আমি এটা রাখলাম। আমাকে আমি হাতে এরকম করে বোঝাচ্ছি বলে বোঝা যাচ্ছে হ্যাঁ এটা রোল করতেছে, তার উপরে একটা অবজেক্ট আছে। শুধু সাপোর্টের কোনো মূল্য নাই, কিন্তু কোনো সাপোর্টের কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো আলাদা কোনো মূল্য নেই যদি ওর উপরে কোনো মেম্বার না থাকে। তবে সাপোর্টটা কাকে সাপোর্ট দেবে? একটা মানুষ কোটি কোটি টাকা আছে, সেই কোটি কোটি টাকা কাজে লাগতেছে না, কারণ সেই টাকা দিয়ে সে খেতে পারতেছে না, সেই টাকা দিয়ে সে ভ্রমণ করতে পারতেছে না, সেই টাকা দিয়ে সে কাউকে সহযোগিতা করতে পারতেছে না, তাহলে সেই টাকার কিন্তু কোনো মূল্য নেই। তার মানে যে কোনো সাপোর্ট তখনই এটা অ্যাক্টিভ যখন ওর উপরে কোনো মেম্বার থাকবে, সেটা হরিজন্টাল মেম্বার থাক, ভার্টিক্যাল মেম্বার থাক, কারণ ওর কাজটা হচ্ছে সাপোর্ট দেওয়া। কিন্তু কাউকে যদি সাপোর্ট দেওয়ার প্রয়োজন না হয় তাহলে ওই সাপোর্টের কোনো মূল্য না। আমি এটা সাপোর্ট দিয়ে রাখছি, তাতে কী হয়েছে? তাতে কোনো কিচ্ছু যায় আসে না, ওই সাপোর্টের কোনো যায় আসে না। যখনই আমি এরপর একটা কিছু দেব তখনই কিন্তু এর কাজটা শুরু হবে। যে এই যে এখান থেকে আমি নামাচ্ছি, কেউ বাধা দিচ্ছে না, কিন্তু যখনই এর উপর পড়লো তখনই কিন্তু এই যে রোলারটা আছে সে কিন্তু একটা কি সাপোর্ট, আর কিন্তু একে নিচের দিকে নামানো যাচ্ছে না। এই নামাচ্ছি আর কিন্তু নামানো যাচ্ছে না। তার মানে কি এখানে সে একটা কাজ করলো, এটা একটা তার কাজ হলো, সে কিন্তু আর নিচ দিকে নামতে দিচ্ছে না। তো এরকম আমরা ড্রয়িংয়ে, পরীক্ষার খাতায় ড্রয়িংয়ে মানুষকে যখন বোঝাবো, এরকম করে মেম্বার দিয়ে তো আর বোঝানো সম্ভব না। কাগজে কলমে বোঝানোর জন্য সিস্টেম আছে। এই রোলার সাপোর্টকে একটা সিম্বল আছে, যে সিম্বল দেখলে আমরা বুঝবো যে এখানে একটা রোলার সাপোর্ট আছে। এই সিম্বল দেখে বুঝবো যে এটা এখানে হিঞ্জ সাপোর্ট আছে। এরকম সিম্বল দেখলে আমরা বুঝবো যে এখানে ফিক্সড সাপোর্ট আছে। আর কি সেটা? আর রোলার উল্টো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা লেখা উল্টো লিখেছেন রোলার সাপোর্ট। এটা চিনবো আমরা হচ্ছে এরকম করে একটা ত্রিভুজ আঁকবো। ত্রিভুজ তার নিচে একবার টান থাকবে, দুটো টান থাকবে, আর এখানে দুটা গোল থাকবে। জানি না দেখা যায় কি না। হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা অনেক সময় এটা ফিল থাকুক বা না থাকুক সেটা ডাজন্ট ম্যাটার। এরকম ফিল করা থাকুক বা না থাকুক এটা ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে রোলার সাপোর্ট। রোলার সাপোর্টেও দুটো চাকা দেখানো হচ্ছে। মনে হচ্ছে যে এখানে কেউ যদি ল্যাটারালি কেউ যদি এসে এভাবে ধাক্কা দেয় তাহলে ওটা সরে যাবে। তার মানে লোড যদি হরিজন্টালি কোনো লোড আসে তাহলে ওই সাপোর্টটা কী করবে? ওই মেম্বারটা সরে যাবে, মুভ করবে, হরিজন্টালি মুভ করবে। কিন্তু মুভ করতে দেব না সবসময়, তার কিন্তু অনেক সময় মুভ করানোর প্রয়োজন হতে পারে। একটা জিনিস যদি এই যে দুটো চাকা যদি থাকে, অনেক সময় কি চাকা থাকলে একটা জিনিস যদি ঠেলি আমরা, তাহলে কি ওটাকে সহজে কিন্তু এক স্থান থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। আর চাকা না থাকে তাহলে ওইটাকে যেমন চাউলের বস্তা যদি মাটিতে শুয়ে থাকে তাহলে ওটা যদি আমরা ধাক্কা দিই কী কোনো কষ্ট হবে? কিন্তু ওটার নিচে যদি কোনো এরকম একটা সাপোর্ট দেওয়া যায়, চারদিকে 4টা চাকা দিয়ে ওর উপরে একটা স্টিলের পাত দিয়ে তারপর আমি গাড়ির মতো করে নিলাম, তাহলে এটা
ধাক্কা দিলে কত সহজ, কত আরামে ওটাকে নিয়ে যাওয়া যায়। তার মানে রোলার সাপোর্টটারও প্রয়োজন আছে। তবে সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারে রোলার সাপোর্টের প্রয়োজনীয়তাটা খুবই কম। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে রোলার সাপোর্টের প্রয়োজনীয়তা খুবই কম, কারণ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনাটা করা হয় হচ্ছে মূলত অনেক উদ্দেশ্য, মানে সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে একটা স্ট্রাকচারটাকে মুভমেন্ট করতে না দেওয়া। একটা স্ট্রাকচারটাকে মুভমেন্ট করতে না দেওয়া, মানে একটা বিল্ডিং সে যদি তাকে সরতে দেওয়া হতো এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, 1 ইঞ্চি তাকে সরতে বললাম আমি, 2 ইঞ্চি সরতে দিলাম আমি, তাহলে হবে না। একটা ব্রিজ আছে, একটা ব্রিজ এখান থেকে আরেক জায়গায় আমি নিয়ে যাচ্ছি, 10 ফিট সরে গেল, তাহলে হবে না। কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে রোলার সাপোর্ট লাগে না তা না, লাগবে, খুবই কম ইউজ হয়। এটা স্পেশাল স্ট্রাকচারের ক্ষেত্রে হয়। আচ্ছা, এরপরে আসি হিঞ্জ সাপোর্ট। হিঞ্জের সিম্বলটা ত্রিভুজাকৃতি থাকবে, সাথে হচ্ছে গোলটার পরিবর্তে গোল থাকবে না। গোল থাকা মানে চাকা আছে, চাকার মতো বোঝাচ্ছে, ওটা মুভ করবে। আর হিঞ্জ সাপোর্ট মানে হচ্ছে মুভ করতে দেওয়া যাবে না, তাহলে হচ্ছে কি রোলার সাপোর্টে মুভ করতে দেওয়া হবে, মুভ করতে পারবে, একটা অবজেক্ট, একটা মেম্বার মুভ করতে পারতে দেওয়ার জন্য আপনার রোলার সাপোর্ট ইউজ করি। আর যদি বলি না, আমি এটাকে ওই হরিজন্টালি আমি মুভ করতে দেব না, তাহলে আমরা চাকা দেওয়া যাবে না তখন, তো এটাকে বলা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্টটাও একটা সিম্বল আছে, যেমন হচ্ছে সরি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আচ্ছা, এই যে এরকম ত্রিভুজ থাকবে, তার নিচে হ্যাশ চিহ্ন থাকবে, অবশ্যই হ্যাশ চিহ্ন থাকবে। এই হ্যাশ চিহ্ন রোলার সাপোর্টে এটা দুটা গোল থাকে, আর চাকা বোঝাচ্ছে, বিয়ারিং বোঝানো হয়। আর হিঞ্জ সাপোর্টে ত্রিভুজ থাকবে, দেখতে একই রকম, শুধু রোলার থাকবে না, সাথে এরকম হ্যাশ থাকবে। হ্যাশ মানে কিন্তু অনেক ক্ষেত্রে মাটি বুঝাই আমরা, হ্যাঁ, হ্যাশ থাকবে। এই হ্যাশ থাকার অর্থ হচ্ছে, আসো বাবা আসো, এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। বলে নেবো বাবা, ঘুম থেকে উঠেছে তুমি, দেখো তো। বাবা একটু কথা বলি। আচ্ছা, হিঞ্জ সাপোর্টের ফাংশনটা হচ্ছে আমি তাকে মুভমেন্ট করতে দেবো না। মুভমেন্ট মানে কোন দিকে? আমি হরিজন্টালি কোনো কিছু একটা লোড দিলাম, বাবা হরিজন্টালি যদি আমরা ফোর্স দেই, তাহলে সে হরিজন্টালি নড়বে না। এবং উপর থেকে যদি কোনো লোড দেই, তাহলেও সে নিচ দিকে যাবে না, বাধা দেবে। হিঞ্জ আর রোলার সাপোর্টের কাজ কি? ও বাধা দিতে পারে একদিকে, আর রোলার সাপোর্ট বাধা দিতে পারে একদিকে। উপর থেকে একটা জিনিস পড়ছে, সাপোর্টটা আর নিচ দিকে পড়তে দিচ্ছে না। এই রোলার সাপোর্টের ফাংশন একটাই, ও শুধুমাত্র, তার মানে কি, ও কি দেয়? ও দেয় হচ্ছে উপরের দিকে রিয়াকশন দেয়, ওয়াই বরাবর রিয়াকশনটা দেয়, সাপোর্ট ওয়াই বরাবর সাপোর্ট দেয়। হরিজন্টালি সে কোনো সাপোর্ট দিতে পারে না, তার সেই ক্ষমতা নাই। কিন্তু হিঞ্জ সাপোর্টের সে উপর দিকেও সাপোর্ট দিতে পারে, একটা বস্তু উপর থেকে পড়তেছে সে আঁকড়ে দিতে পারে, আবার একটা বস্তু যদি ডান থেকে বামে যাচ্ছে তাও সে আঁকড়ে দিতে পারে। হ্যাঁ, তো আজকে
এ পর্যন্তই। আবার কালকে সাপোর্ট নিয়ে আলোচনা করব। সাপোর্টটা খুব মজার একটা বিষয়, খুবই মজার। এই সাপোর্টটা যদি আমরা বুঝি তাহলে টেনশন, কম্প্রেশন, কোথায় রড লাগবে, কম লাগবে, না লাগবে, লাগবেই না, সেগুলো আমরা বুঝতে পারবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা, থ্যাংক ইউ।